যে এই সরকার অবৈধ ক্ষমতায় থাকার জন্য তারা কিছু আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোক এবং কিছু দলীয় বড় বড় ক্যাডার ট্যাডার যারা আছে তাদেরকে এই রাষ্ট্রের অংশীদারিত্ব করেছে এই জন্য যে আমাদেরকে ক্ষমতায় রাখো, তোমাদেরকেও সুযোগ সুবিধা দেবো। তুমি ইয়াবা চোর হও, তুমি চোরাচালানি হও, তোমার ডায়মন্ড চোরাচালানি হও, ইয়াবা চোরাচালানি হও, কোনো অসুবিধা নাই, তুমিও সুবিধা নেবা, আমাদেরকেও তোমার ক্যাডার বাহিনী টাইনি দিয়ে ম্যানেজ করে ভয় টয় দিয়ে আমরাও ক্ষমতায় থাকবো, তুমি যা করতে পারো করবা। সেখানে ইত্তেফাক ওই ওসি রাশিদুলকে জিজ্ঞাসা করেছিলেন যে ব্যাপার কি, এইটা তো 22 সালের মে মাসে আপনার এইটা এসেছে ওয়ারেন্টরা, তাকে গ্রেফতারি পরোয়ানা। তা বলছে যে আমরাও পেয়েছি, পাইলে তাকে ওয়াকিবহাল করেছিলাম, তাকে বলেছি, সে বলছে আমি এটা যে কোনো সময় টাকা পয়সা দিয়ে জামিন নিয়ে নেবো, এটা আপনি করেন। এখন সে মেয়র, তার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পরবর্তীতে এখন ডেপুটি স্পিকার, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? এবং আসলে দুর্নীতি সবসময় থাকে, সেইখানে আজকে এই আওয়ামী লীগ শুধুমাত্র তর্কের খাতিলে বিভিন্ন সময় তর্ক করে থাকেন, আবার বলে থাকেন যে দুর্নীতিতে বিএনপি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আমি কালকে আপনার একজনকে প্রশ্ন করেছিলাম, আওয়ামী লীগের বড় নেতা, যে আপনি একটু বলেন যে বেগম খালেদা জিয়া 42 দিন নির্বাচন থেকে 42 দিন পর একটা দুর্নীতির প্রথম অবস্থান করলেন 2001 সালে, কিভাবে এটা সম্ভব? কারণ উনি তো সরকার গঠন করতেই মানে এই 42 দিন চলে গেল। এইটা কোন সময়ের কার্যক্রম, কোন সময়ই তাহলে বলে এটা ধরে নিলাম এটা আসলে আওয়ামী লীগের সময়ই। আমি বললাম যে এটা আসলে ওই আওয়ামী লীগের সময়ই, সেইটা যখন চ্যাম্পিয়ন হয়েছে সেইটাকে আরো 4 বার ফিরাইতে পারেনি, কিন্তু সেইটা আজকে প্রকাশ পেয়েছে যে আপনারা যে সেই সময় চ্যাম্পিয়ন ছিলেন, সেই চ্যাম্পিয়নের ধারাবাহিকতা এখন আর ক্যালকুলেটারে যারা এই নির্ধারণ করবে কত নাম্বার চ্যাম্পিয়ন দুর্নীতিতে, সেইটা ক্যালকুলেটারে আর সংখ্যায় আসে না। এত দুর্নীতিবাজ, এত দুর্নীতি, এত বড় অঙ্ক এবং পেপার পত্রিকায় লেখে। এখন আমি অস্বীকার করব না যে বিএনপির সময়ও ছিল না, কিন্তু সেইটা যদি সরিষার দানা হয়, আজকে পাহাড় সমতুল্য এই দুর্নীতি চলতেছে এবং চলছে। আর সব কথা হচ্ছে যে সবসময় বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, এই সরকারি ছত্র ছায়া ছাড়া, তাদের এই নিজেদের ছায়া ছাড়া কখনো কেউ দুর্নীতি করতে পারে না। আপনারা জানবেন যে এই যে সাব রেজিস্ট্রার অফিসে একটা সাব রেজিস্ট্রারকে ঢাকায় একটা সাব রেজিস্ট্রারে বদলি হইতে হয়, তার 10 কোটি টাকা লাগে। এই 10 কোটি টাকা কে নেয়? এটা কি ওনারা জানে না? অবশ্যই ওনারা জানে। সেই 10 কোটি টাকা যখন নিতে যায়, তখনই তো মনে করেন যে এই আবার সে দুর্নীতি করবে। এরকম আমি একজন ডেভেলপার হিসেবে প্রচুর রেস্টি হয়, এই রেস্টিতে আমি যখন সাব রেজিস্ট্রার অফিসে যাই, তখন সাব রেজিস্ট্রার অফিসে দেখি যে কোনো পত্রিকা আছে, সেই পত্রিকা বছরে মাসে একবার বাইরে হয়, সেইখানে কিছু নিউজ করে এবং ওই সাব রেজিস্ট্রারদের প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দেওয়া হয় এবং সারা বাংলাদেশে এই সমস্ত পত্রিকা তাদেরকে এজেন্ট রাখা হয়, এই সাব রেজিস্ট্রার কাছ থেকে প্রতি মাসে টাকা কালেকশন করা হয়। মনে করেন ঢাকা শহরে তেজগাঁওতে 10টা সাব রেজিস্ট্রার আছে, এই মানে ধানমন্ডি আলাদা, তেজগাঁও আলাদা, অমুক খিলগাঁও আলাদা, গুলশান আলাদা, একই জায়গায় একই বিল্ডিং এ 10টা বা 12টা থাকলে সেখান থেকে মনে করেন তারা যদি এভারেজ একজনের কাছে 10,000 করেও নেয়, তাই 1,20,000 এবং সারা বাংলাদেশ থেকে এরকম টাকা নেয়। এই সাংবাদিকরা এই কাজগুলো তারা করে। এই জন্যই কিন্তু সবচেয়ে দুর্নীতিবাজ আমরা মতিউর রহমান সাহেবের ওয়াইফ লাকি বলছে যে কিভাবে সাংবাদিকদের ম্যানেজ করতে হয় এটা ভালোভাবে জানে এবং সেটা ভাইরালও হয়েছে। আমরা দেখলাম যে চ্যানেল আই যে 2জন তুষার সাহেব এবং আরেকজন নামটা আমি ভুলে গেলাম, এই 2জনের ছবিও দেখা গেছে তার সাথে কথাবার্তা হচ্ছে এবং এই একেবারে চরমভাবে দুর্নীতি প্রকাশ পাওয়ার পরেও আমরা দেখলাম এনটিভিতে তার একটা সাক্ষাৎকার দিল, উনি বললো যে 1 টাকা আমি দুর্নীতি করিনি, ধরতে পারলে আমি চাকরি ছেড়ে দেবো, এটা করব এটা করব, এরকম বড় বড় কথা বলেছে। আমরা আজকে মনে করেন যে দেখলাম যে এছাড়া নিউজ হয়েছে, যেমন আপনার একটা সাব রেজিস্ট্রারকে নিয়ে নিউজ হয়েছে যে অডেল সম্পত্তির পাহাড় গড়েছেন বরিশালের সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। এটা কিন্তু সরকারেরই দায়িত্ব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা কিন্তু একেবারে ভালোভাবে ছবি সহ তার সম্পদের বিবরণ দিয়ে দিছে। কিন্তু আজকে দুদক দেখলাম যে তারা বলেছে যে 4,500 দুর্নীতিবাজদের তালিকা আছে, তার মধ্যে পুলিশের 200।
আমরা কিন্তু এর আগেও পেপার পত্রিকায় যাদেরকে প্রমোশন দিয়েছে, তাদেরকে বড় বড় দায়িত্ব দিয়েছে, এখন দায়িত্বে আছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের নামেও কিন্তু অনেক বাড়ি, আমেরিকায় টাকা পয়সা, কিন্তু কোনো সারা শব্দ হয়নি। এখন আপনি যেটা বলেছেন সেইটা, আজকে দেখেন, আমি সাধারণ একজন ব্যবসায়ী, আমি 80 লক্ষ টাকা সিসি লোন করেছিলাম। আমাদের যখন করোনাকালীন, সেই সময় আমাকে ওনারা একটা চিঠি দিল যে আপনার 3 মাসের সুদ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মওকুফ করেছে। তা আমি শুনে বললাম যে খুশি হলাম। তা আমি বললাম তাইলে আমি এই লোনের টাকাটা পরিশোধ করে দিতে চাই। তো ওনারা বললো পরিশোধ করে জিরো করেন, আর সুদ হবে না, আর কোনো সময় পারবে না। আমি জিরো করে দিলাম রূপালী ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখায়। এরপরে কয়দিন, এই 6-7 মাস পর আমাকে আবার ওনারা ফোন করলো যে মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন যে 3 মাসের সুদ মওকুফ করছিল 1,08,000, এই টাকাটা আপনাকে আবার দিতে হবে। আমি বললাম যে কেন? কয় যে মাফ করলো, এখন আবার সেটাকে দিতে হবে। অথচ আজকে দেখেন সকল জায়গায় আসছে যে কি পরিমাণ নিয়ম না মেনে 4 গ্রুপের 6,497 কোটি টাকা, হ্যাঁ, এখানে এস আলম সহ এই সব পেপারে আসছে আপনার। সেইখানে মনে করেন যে আপনার এইটা, যে আপনাকে শুনতে পাচ্ছি না মনির ভাই। হ্যাঁ, আমি বলছি যে একেবারে এই টাকাটা মওকুফ করে দিয়েছে, কোনো নিয়মের তোয়াক্কা করে নাই, কারো কাছে দরকার হবে না। এস আলম সহ 4টে গ্রুপে আপনার একটা দুইটা টাকা না, 6,497 কোটি টাকা। অথচ আমরা সাধারণ কোনোভাবে আমাদের 10 টাকা দিলে আমরা খুশি, সেইখানে 1 লক্ষ কোন সময় পৃথিবীতে শুনেছেন? আপনি আমাকে একটা ক্ষমা করছেন, মাফ করছেন, সেই মাপ আবার ফেরত নেওয়া যায়? এই প্রধানমন্ত্রী এইটা করেছে, এবং আমার ক্ষেত্রে না, সারা বাংলাদেশের এই যে করোনাকালীন যাদের লোন ছিল তারা। তাই আজকে যে লোকটা পালিয়ে গিয়েছে, তার হইলে মূল মনে করেন তার কাছে সরকারি করই পাবে এত, তার আয় কত সেটা তো মনে করেন অজস্র আয়। আমরা জানি যে সর্বনিম্ন মনে করেন যে 10,000 টাকা ট্যাক্স দিলে 1 লাখ টাকা হয়, তাহলে 10 লক্ষ হলে মনে করেন 10 কোটি টাকা। এখন তার কাছে প্রায় 200 কোটি টাকা, মানে 191 সামথিং এত কোটি টাকা। সে যে চলে গেছে, সে কে? সে হচ্ছে একজন বর্তমানের এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আবার বর্তমানে সংসদের একটি সাংবিধানিক পোস্ট, ডেপুটি আপনার স্পিকার, সেই শামসুল ইসলাম টুকু সাহেবের ছেলে, শামসুল ইসলাম টুকু সাহেব যিনি ডেপুটি স্পিকার, তার ছেলে, এবং তিনি পাবনা বেড়া পৌরসভার মেয়র SM আসিফ শামস। আবার এবং আরো লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে দেখেন, এইটা উনি 30শে জুন চলে গেছে, এবং সেইখানের ওসি কে জিজ্ঞাসা করা হয়েছে। আজকে আমি দেখলাম ডেইলি স্টার, প্রথম আলো, এরপর ইত্তেফাক, কয়েকটা সংবাদ, আমি ইত্তেফাকটা ভালোভাবে পড়লাম। সেখানে ইত্তেফাক ওই ওসি রাশিদুলকে জিজ্ঞাসা করেছিলেন যে ব্যাপার কি, এইটা তো 22 সালের মে মাসে আপনার এইটা এসেছে, ওয়ারেন্টরা, তাকে গ্রেফতারি পরোয়ানা। তা বলছে যে আমরাও পেয়েছি, পাইলে তাকে ওয়াকিবহাল করেছিলাম, তাকে বলেছি, সে বলছে আমি এটা যে কোনো সময় টাকা পয়সা দিয়ে জামিন নিয়ে নেবো, এটা আপনি ই করেন। এখন সে মেয়র, তার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পরবর্তীতে এখন ডেপুটি স্পিকার। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? এবং সেখানে ওনার PS বলেছে যে উনি এখন গেছে, 1.5 মাস পর আসবে, এবং ওনার আশেপাশের লোক একটু সচেতন আছে, তারা বলতেছে যে এটা ম্যানেজ করবে, ম্যানেজ করে ওই দেশে যাবে, এই থাইল্যান্ডে থাকবে, থাকার পরে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যিনি সারা বাংলাদেশ পরিচালনা করে, আমরা ভোটচোর বলি, ভোটারবিহীন বলি, অবৈধ বলি, আসলে তো একটা প্রধানমন্ত্রী হিসেবে বসে আছে, তিনি যখন আবার সিগন্যাল টিগনাল দিবে, তখন উনি আইসা এটা জামিন টাবিন নিবে। আমি আপনাকে বলতে চাচ্ছি এরকম যে আমার বাগেরহাট বাড়ি, আমার সেখানেও আমি একাধিক লোককে পেয়েছিলাম যাদের দুর্নীতি দমনে অভিযোগ হওয়ার পর মামলা হবে, তারা ডেকে নেওয়ার পরে তারা বলছে আপাতত গা ঢাকা দেন। তারাও এরকম থাইল্যান্ড, সিঙ্গাপুর, অন্য জায়গায় চলে গেছে। এবং একটা ছাত্রলীগ থেকে কেবল যুবলীগ, সেখানে প্রায় 3,000 কোটি টাকার মালিক হয়ে গেছে, এবং সে
হেলিকপ্টারে করে বাড়িতে যেত, সদ্য মারা গেছে, আল্লাহ মাফ করুক তাকে। এখন আমার খুব কাছের পরিচিত, এমনি আমি রাজনীতিটা করি, সবার সাথেই আমার একটা যোগাযোগ রাখি যতটুকু পারা যায়, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি, সবার সাথে, জামাত। তখন আমি বললাম যে তোমার তো এরকম শুনলাম, তুমি বললো ওটা মোটামুটি কথাবার্তা হয়েছে। কথাবার্তা বলার পরে আমি ম্যানেজ করে আসছে আর কি, এখনো উনিও ম্যানেজ করে আসবে। আপনি দেখেন যে এই যত কিভাবে সেই গ্রেপ্তারি পরোয়ানা হয়, এবং তার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সেই 22 সালে, প্রতিমন্ত্রী, এবং এখন ডেপুটি স্পিকার, এবং তিনি একজন মেয়র। কিভাবে এটা সম্ভব? অবশ্যই সরকারি ছত্রছায়া ছাড়া কখনো হয় না। এবং আপনি একেবারে, আমি বারবার বলি যে এই সরকার অবৈধ ক্ষমতায় থাকার জন্য তারা কিছু আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোক এবং কিছু দলীয় বড় বড় ক্যাডার টেডার যারা আছে তাদেরকে এই রাষ্ট্রের অংশীদারিত্ব করেছে, এই জন্য যে আমাদেরকে ক্ষমতায় রাখো, তোমাদেরকেও সুযোগ সুবিধা দেবো। তুমি ইয়াবা চোর হও, তুমি চোরাচালানি হও, তোমার ডায়মন্ড চোরাচালানি হও, ইয়াবা চোরাচালানি হও, কোনো অসুবিধা নাই, তুমিও সুবিধা নেবা, আমাদেরকেও তোমার ক্যাডার বাহিনী টাইনি দিয়ে ম্যানেজ করে ভয় টয় দিয়ে আমরাও ক্ষমতায় থাকবো, তুমি যা করতে পারো করবা। এবং এইটা রাষ্ট্রের তাদের অংশীদারিত্ব করার জন্যই আজকে এই লুটপাট, এত কিছু। আপনারা তো দেখেছেন যে পুলিশের, আমার কাছে 51টা অডিও ভিডিও আছে, যারা পুলিশ বলেছে যে এই আপনি কোথার লোক, অমুক, আর ওখানে এমপি ভোট দিতে যায় না, আমি ভোট দিয়ে তাকে এমপি বানিয়েছি। আবার আরেকজনে বলে যে এই আপনি কোথার অমুক জায়গায়। আবার এরকম অহরহ পুলিশের অডিও ফাঁস হয়েছে, আপনারা শুনেছেন। এখন অডিও কেন? আপনারা তো দেখেছেন যে তাদের মার্কা নিয়ে দাঁড়িয়েছিল রাশেদ খান মেনন, সে বড় সমাবেশে 2 বার বলেছে যে আমি ভোটে নির্বাচিত না, শেখ হাসিনাও না, কেউ না। এবং আনোয়ার হোসেন মঞ্জু বলেছে, জিএম কাদের বলেছেন। এরপরে আপনার ওনাদের মন্ত্রী ছিল মাহবুব সাহেব তালুকদার, প্রতিমন্ত্রী ছিল, তিনি বলেছেন। ওনাদের কুষ্টিয়ার আওয়ামী লীগের সেক্রেটারি, এরকম শত শত মানুষ বলেছে। এরপরও নির্লজ্জভাবে বলে যে আপনারা একটা প্রমাণ দেন। তাই শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আজকে এই দুর্নীতিবাজরা আরো মাথা ঝাড়া দিচ্ছে, আরো ইচ্ছা মতো দুর্নীতি করতেছে। দুর্নীতি করেও গ্রেপ্তারি পরোয়ানা করলেও ড্যাম কেয়ার তারা আছে বহাল তবিয়তে, কোনো কিছু হয় না। অথচ আমাদের বিএনপির একটা লোককে আপনার এই গায়েবী মামলা, শুধু কোন রকম মামলা করে গ্রেপ্তার, নাম হয়েছে গায়েবী মামলা, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, কোনো কিছু খারাপ কাজ করা হয় না, অথচ তাদেরকে গ্রেপ্তার করে চালান দেয়। এবং পরিকল্পিতভাবে সরকার প্রধান জানে যে যত মামলা দিতে পারবো, যত গুম করতে পারবো, যত খুন করতে পারবো, ততই সুবিধা, এবং তাতে বিরোধী দল দমে যাবে। ঠিক সেই কাজগুলো করে, এবং তার ছত্রছায়ায় এই দুর্নীতিবাজ আজকে যেটা দুর্নীতি দমন বললো যে 4,500 দুর্নীতি দমনের এটা কালবেলা করলো। আমি সেটা দেখলাম, আপনার সেই কালবেলার খবরটা আমি শেয়ারও করেছি। সেইখানে মনে করেন যে কালবেলা স্পষ্টভাবে সেটা শুনাইলো যে কতগুলো লোককে আপনার আজকে এই দুর্নীতির সাথে কেবল মানে পাইছে, দুর্নীতি দমন পেয়েছেন, সেইটাই দেখেন কালবেলা। বিলাসবহুল গাড়ি, কেউ কেউ টাকার পাহাড় জমিয়েছেন কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে। অনেকে দেশে করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। অনেক সরকারি কর্মকর্তার অবৈধ আয় কেনা শত শত বিঘা জমির তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে। এমন পরিস্থিতিতে এবার ফেসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আপনার। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে দুদকের অনুসন্ধানে থাকা ব্যক্তির সংখ্যা প্রায় 4,500। এর মধ্যে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর সহ অন্তত 50 পুলিশ কর্মকর্তা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন প্রশাসন। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধানের পর এবার কিছুটা নড়ে চড়ে বসেন দুর্নীতি দমন কমিশন দুদক। এটা কালবেলা একটা বিজ্ঞাপন আসছে, সময় লাগবে, এই জন্য আর বাকিটা আজকে কালবেলায় প্রকাশিত হয়েছে। জি, অতএব এইটা হচ্ছে যে যত সময় অবৈধ সরকার থাকবে এইটা আরো বাড়বে, এবং তাদের ছত্রছায়া, এবং তারা সবকিছুই জানে, তারাই আবার এটাকে ম্যানেজ করে আবার তাদেরকে ছাড়পত্র দেয়। ইতিমধ্যে অনেক দুর্নীতিবাজদেরকে ছাড়পত্র দিয়েছে যে তাদের দুর্নীতি নাই, তারা নিজেরা করে নিচ্ছে। ধন্যবাদ, পরে আবার কথা হবে।